কলকাতা পর এবং বিধাননগরে দেখা গেছে কি নারায়ণপুর দক্ষিণ এলাকায় যেখানে পাঁচতলা বাড়ি সেইখানে পুরো বাড়িটি হেলে পড়েছে এবং ঘটনাটি 6 বছর আগে যখন এই বাড়িটি জলাশয় ছিল এবং জলাশয়কে ভরাট করার পর সেইখানকার প্রমোটাররা ভরাট করার 2 মাস পরেই সেইখানে বহুতলে নির্মাণ শুরু করে দেয় এবং এই পাঁচতলা অর্থাৎ বেআইনিভাবে এই পাঁচতলা বিল্ডিংও তৈরি হয়েছে এবং বেআইনিভাবে পুকুর ভরাটও করা হয়েছে। তারপরে এই পাঁচতলা বিল্ডিং তৈরি হয় এবং তৈরি হওয়ার পর 6 বছর আগে তারপরে লোকজনরা সেইখানে ভাড়া নিয়ে বা কিনে তারা থাকতে শুরু করেন। কিছু মাস আগেই এলাকার লোকজনরা দেখতে পেয়েছেন কি সেই পাঁচতলা বিল্ডিং হেলে গেছে এবং আরেকটি বিল্ডিং পাঁচতলা তার পাশে একটি পাঁচতলা বিল্ডিং সেই বিল্ডিংয়ের পাশে এসে দাঁড়িয়েছে হেলা বিল্ডিংটি। এলাকার কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ডের তাকে জানান এবং কাউন্সিলর তড়িঘড়ি সেই বিল্ডিংটিকে খালি করিয়ে দেওয়া হয় এবং সেই বিল্ডিংয়ের যে বাসিন্দাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে সেই পাঁচতলা বিল্ডিং অর্থাৎ এই পাঁচতলা বহুতল যে বিল্ডিং সেই বিল্ডিংটি সেইভাবেই পড়ে আছে। অভিযোগ হচ্ছে তার পাশে আরেকটি পাঁচতলা বাড়ি এবং সেই পাঁচতলা বাড়ির লোকজনরা পরিবারের লোকজনরা অভিযোগ করছেন কি এখানকার বাসিন্দারা অর্থাৎ এই হেলে যাওয়া বিল্ডিংয়ের বাসিন্দারা তারা তো চলে গেছেন কিন্তু এই বিল্ডিংটি সেইভাবেই পড়ে আছে এবং দিনের পর দিন হেলে যাচ্ছে বিল্ডিংটি। কিন্তু যে বাসিন্দারা যারা ছিলেন সেই হেলা বাড়িতে তারা এখন অন্য জায়গায় থাকছেন এবং তাদেরকে কাউন্সিলে বলে দেওয়া হয়েছে কি তারা এইখানে থাকবেন না যতক্ষণ পর্যন্ত এই বিল্ডিং ভেঙে অন্য বিল্ডিং তৈরি না হয়ে যায়। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। শিয়ালদা ডানকুনি লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং 22 থেকে 27 তারিখ পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকবে। কারণ দীর্ঘ 95 বছরের পুরনো যে রেল ব্রিজ বালিহল্টের কাছে তার যে গার্ডার তার পরিবর্তন হবে এবং সংস্কারের কাজ চলবে। যে কদিন এই কাজ চলবে সেই কদিন ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। তবে ট্রেন চলাচল বন্ধ রাখার জন্য বালিহল্টে যারা নামবেন বা বালিহল্টে যারা ট্রেন ধরতে আসবেন তাদের জন্য বিকল্প হিসাবে ব্যবহার করা হয়েছে নিবেদিতা সেতু, অর্থাৎ হাওড়া থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া বা কলকাতায় যাওয়ার যে রাস্তা সেটা খোলা থাকলেও যাত্রীদের জন্য ডাউনের রাস্তা অর্থাৎ কলকাতা থেকে বা দক্ষিণেশ্বরের দিক থেকে হাওড়া ঢোকার জন্য যে রাস্তা সেটা বালি ব্রিজের ব্যবহার করা যাবে না, বদলে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। কিন্তু নিবেদিতা সেতু ব্যবহার করতে গেলে যেখান থেকে বাস ধরতে হবে সেখানে যাওয়া অনেকটাই কষ্টসাধ্য এবং মাঝপথে যেখানে বালি থেকে বালি স্টেশনে নেবে যখন বালিহল্টে সিঁড়ি আন্ডারপাস দিয়ে এসে উঠছেন যাত্রীরা সেখান থেকে কোনো বেরোবার রাস্তা নেই যে হাই রোডে উঠে তারা হাওড়ার দিকে বাস ধরবেন বা কোনোভাবে পৌঁছাবেন। সেই কারণে সিটি পুলিশের পক্ষ থেকে রেলের সঙ্গে আলোচনা করে একটি দেওয়াল এখানে বালিহল্টের ঠিক সামনে দেওয়াল কেটে দেওয়া হয়েছে যে কাটিংয়ের মধ্য দিয়ে গিয়ে মানুষ হাই রোডে উঠছেন সেখান থেকে পুলিশ প্রশাসন ব্যবস্থা রেখেছেন, তারা বাস দাঁড় করাচ্ছেন বা সেখান থেকে যাত্রীরা খানিকটা এগিয়ে গিয়ে একটা স্টপেজ থেকে বাস ধরছেন, অর্থাৎ নিবেদিতা সেতুর আরেকটা প্রান্ত প্রায় বলা যায় সেখান থেকে তারা যাতায়াত করার সুবিধে পাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষ সকালবেলা অনেকেই যারা এই বিষয়ে অবগত ছিলেন না তারা বিপত্তিতে পড়েন, তাদের হয়রানির শিকার হতে হয়। যদিও হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে অবগত করা হয়েছে, এমনকি বিভিন্ন প্রচার মাধ্যমকে ব্যবহার করে এর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বন্ধ থাকার কারণ এবং বন্ধ থাকলে যাত্রীরা কোথা থেকে কিভাবে যাতায়াত করবেন সমস্তটাই অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। তা সত্ত্বেও বেশ কিছু যাত্রী যারা এইটা থেকে অবগত ছিলেন না তারা হয়রানির শিকার হন। পরবর্তীতে পরিস্থিতি সামাল দেয় ট্রাফিক পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হাই রোডে পৌঁছে বালিহল্টের কাছে সমস্তটাই নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি সামাল দেন। এখন সাধারণ মানুষ এইভাবেই যাতায়াত করছেন। তবে এই 5 দিন যে ট্রেন চলাচল বন্ধ থাকবে তার জন্য বালি থেকে বালিহল্টে আসা বা বালিহল্ট থেকে বালির দিকে যাওয়া কিংবা হাওড়া থেকে দক্ষিণেশ্বরের দিক থেকে হাওড়ায় আসার জন্য যে অসুবিধা সেই অসুবিধা অনেকটা লাঘব হয়েছে কেবলমাত্র এই যে দেয়াল কেটে তাদের যাতায়াতের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার জন্য। তবে এই 5 দিনের পরে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাও জানানো হয়েছে। তবে যে টোল ট্যাক্সের ওপর দিয়ে বাসগুলো যাবে সেই টোল ট্যাক্সে এই মুহূর্তে বাসের যাত্রীবাহী বাসের টোল নেওয়া হবে না এমনটাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। হাওড়া থেকে শান্তনুকরণ, নিউজ টাইম।
শহর কলকাতায় আবারও মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। হরিদেবপুর থানার অন্তর্গত জোকা ডায়মন্ড পার্কে একটি বাড়ি থেকে এক মহিলার গলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হলো বৃহস্পতিবার। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সময়ে এই মহিলার দেহ উদ্ধার হয়, বাড়ির মালিক প্রথমে তার নজরে আসে যে এই বাড়ির একতলার একটি ঘরে একেবারে রক্তে ভেসে যাচ্ছে ঘর, এবং ঘরের মেঝেতে পড়ে রয়েছে এক মহিলার রক্তাক্ত দেহ, এবং মহিলার দুটি হাত পেছন দিকে বাঁধা অবস্থায় ছিল, মহিলার পা বাঁধা অবস্থায় ছিল, এবং মুখও শক্ত কাপড় দিয়ে শক্ত করে বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়। সেক্ষেত্রে হরিদেবপুর থানার পুলিশ তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং মহিলার পরিচয় যেমনটা জানা যাচ্ছে যে ছায়া সর্দার নামে এই মহিলা এবং তার সঙ্গী এক সপ্তাহ আগে অর্থাৎ গত 17ই জানুয়ারি তারা এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। কার্তিক সর্দার এই মহিলার সঙ্গী, যাকে স্বামী হিসেবেই পরিচয় দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে এই বাড়ি ভাড়া নেওয়ার এক সপ্তাহের মধ্যে এভাবে ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এই এলাকাতে অর্থাৎ ডায়মন্ড পার্কে একটি লন্ড্রির দোকান রয়েছে, এবং সেই লন্ড্রির একজন কর্মীর মারফত যোগাযোগ করা হয় বাড়ির মালিকের সঙ্গে, এবং তারপরে এক সপ্তাহ আগে এই বাড়িটি ভাড়া নেওয়া হয়। নিহত মহিলার বাবা তাকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছিল, এবং তার বাবা দাবি করছেন যে এই মহিলার স্বামী হচ্ছেন কার্তিক সর্দার। লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে আসা হয়। ডিসি সাউথ ওয়েস্ট রাহুল দে তিনি ঘটনাস্থলে এসেছিলেন, এবং এক্ষেত্রে মূলত যে রহস্য বা যে সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে সেটা হচ্ছে যে ঠিক কখন এই মহিলাকে খুন করা হলো। আপাতভাবে দেহ দেখে যেটা মনে হচ্ছে যে 1 থেকে 2 দিন আগে এই মহিলাকে খুন করা হয়ে থাকতে পারে, এবং মহিলার বয়স আনুমানিক 30 থেকে 32 বছর। সেক্ষেত্রে এই মহিলার সঙ্গে তার সঙ্গীর কোনো রকম সম্পর্কের টানাপোড়েন চলছিল কিনা বা খুনের নেপথ্যে আরও কী কী কারণ থাকতে পারে, সমস্ত বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তার পাশাপাশি তদন্তকারীরাও বেশ কিছু বিষয়ে তথ্য সংগ্রহ করে এই ঘটনার কিনারা করার চেষ্টা করছেন। এবার সুকান্তর সঙ্গে মমতা মিত্র, নিউজ টাইম কলকাতা। বাগুইয়াটির 23 নম্বর ওয়ার্ড জগৎপুরে নেতাজি পল্লী, এখানে কিন্তু একটি বিল্ডিংয়ের উপর আরও একটি বিল্ডিং ইতিমধ্যেই হেলে পড়েছে, এবং দুটো বিল্ডিংয়ের যে গ্যাপ একেবারে জানলা থেকে এই জানলা একদম এইভাবে কিন্তু ধরা যাচ্ছে। যেটা অভিযোগ যে আমরা এই ওয়ার্ডে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল তিনি বলছেন যে তিনি 2-3 বছর হয়েছে এখানে কাউন্সিলর হয়েছেন, কিন্তু তার পূর্ববর্তী যিনি কাউন্সিলর তার এই বিষয়টি দেখা উচিত ছিল যে কিভাবে বেআইনিভাবে একেবারে এই জমিতে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে। যেটা আমরা জানি, পূর্বেও শুনেছি, যে পূর্বেও দেখেছি আমরা বাঘাযতীন, ট্যাংরা, নারায়ণপুর, একের পর এক জায়গায় কলকাতায় কিন্তু এইভাবে বিল্ডিং হেলে পড়ার একটা যেটা দেখছি যে তাসের ঘরের মতো বিল্ডিং হেলে পড়ছে, এবং যেটা কলকাতা পুরসভা থেকে জানানো হচ্ছে যে একেবারে বেআইনিভাবে এই বিল্ডিংগুলো নির্মাণ হলেও কিন্তু পুরসভার কর্মী বা কাউন্সিলরদের কাছে কোনো রকম খবর ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে কিভাবে কাউন্সিলরের চোখ এড়িয়ে এইভাবে বেআইনিভাবে প্রমোটার যারা আছে তারা বিল্ডিং নির্মাণ করতে পারে, এই প্রশ্ন যেমন থাকছে। সাধারণ মানুষরা এখন কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে, কারণ তারা যারা এখানে যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে। আমরা এর আগেও দেখেছি বাঘাযতীনে কিভাবে কিন্তু একটি বিল্ডিং যথারীতি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, এবং সেখানে পুরসভার কর্মীরা তারা গিয়ে বিল্ডিংটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে, এবং সেখানকার যারা স্থানীয় অধিবাসী ছিল তাদের এই বিল্ডিংয়ে যারা বাস করতে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হলে এইভাবে যদি একের পর এক বিল্ডিং হেলে পড়ে বা বিপজ্জনক অবস্থায় থাকে, তাহলে মানুষের তো একটা প্রাণের দাম আছে, সেই দামটা কে দেবে? এই প্রশ্ন যেমন উঠছে, সেখানে আরও একটি প্রশ্ন উঠে যাচ্ছে যে কিভাবে এরকম বেআইনিভাবে জলা জমিতে একের পর এক বিল্ডিং তৈরি হচ্ছে পুরসভার নজর এড়িয়ে। যদিও আমরা দেখেছি যে ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে কাউন্সিলরদের পক্ষে জানা সম্ভব না, তবে এখন কাউন্সিলররা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে চোর পালালেই কি বুদ্ধি বাড়ে, অর্থাৎ আগে কি জানা যেত না, আগে কি একটু নজর দিয়ে দেখলে বোঝা যেত না, বা নজরদারি চালানো যেত না যে কোথায় কোথায় বেআইনি বিল্ডিংগুলো হচ্ছে, তাহলে হয়তো বিপদ এড়ানো যেত। ক্যামেরায় রাজুর সঙ্গে স্বপ্না, নিউজ টাইম কলকাতা। এই প্রথমবার আলিপুরদুয়ারের মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্ম জয়ন্তী পালিত হলো সরকারিভাবে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি মঞ্চ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মজয়ন্তী উদযাপন করলেন, এবং এই উদযাপনের দিনেই কিন্তু
একগুচ্ছ সরকারি পরিষেবা কিন্তু প্রদান করলেন উপভোক্তাদের হাতে। তার মধ্যে রয়েছে জমির পাট্টা, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্প কিন্তু যারা উপভোক্তা রয়েছে তাদের হাতে কিন্তু তুলে দিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সরকারি মঞ্চ হয়ে উঠল তখনই যখন বিরোধী দলের এক নেতা অর্থাৎ আলিপুরদুয়ার জেলার প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লা কিন্তু উপস্থিত ছিলেন এই সরকারি পরিষেবা প্রদান মঞ্চে। তিনি আগাম ঘোষণা করেছিলেন, নিউজ টাইমের ক্যামেরার সামনে আগাম ঘোষণা করেছিলেন যে তিনি 22 তারিখ দিল্লির থেকে ফিরে এসে কিন্তু 23 তারিখ এই সরকারি পরিষেবা প্রদান মঞ্চে উপস্থিত থাকবেন। এবং ঠিক কথা মতোই কিন্তু তিনি এখানে উপস্থিত ছিলেন এবং সকলের কেন্দ্রবিন্দু, রাজনৈতিক মহলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল জন বাল্লার উপস্থিতি। এবং এটাও জল্পনা ছিল এই সরকারি প্রোগ্রাম হওয়ার পরেই কিন্তু তিনি তৃণমূলে যোগদান করবে। আমরা কথা বললাম জন বাল্লার সাথে, কিন্তু তিনি কিন্তু পরিষ্কার কিছু বলল না, খালি একটা বলল শুধু সময়ের অপেক্ষা করতে হবে। এবং তিনি খুশি, একগুচ্ছ প্রকল্প, সরকারি প্রকল্প মানুষ পেয়েছে এবং তিনিও কিন্তু কিছু প্রকল্প মানুষের হাতে তুলে দিয়েছেন। তিনি এই মঞ্চে পরিষেবা দিতে পেরে খুশি এবং তৃণমূলের রাজ্য সরকারের পরিষেবাতে তিনি খুশি। শুধু সময়ের অপেক্ষা করতে হবে কবে তিনি বিজেপি ছেড়ে সরাসরি তিনি তৃণমূলের পতাকা হাতে নেবেন। আলিপুরদুয়ার থেকে স্বপ্নাশিস চক্রবর্তী, নিউজ টাইম।